এই মুহূর্তে আমি রয়েছি দায়রা বুগিয়াল। তো দায়রা বুগিয়াল কী করে এলাম, কী করে এই ট্র্যাকটা আমি কমপ্লিট করতে পারলাম, সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকতে হবে তার জন্য। তো ভিডিওটা স্টার্ট করছি কলকাতা থেকে। তো এই হচ্ছে দায়রা বুগিয়ালের আপাতত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার বিউটি। চারিদিকে বরফ বরফ, আর সামনের বিউটিটা দেখালে তো আপনারা নিজেরাও পাগল হয়ে যাবেন, আসতে চাইবেন। আমি ড্যাম শিওর নেক্সট আপনাদের ট্র্যাক প্ল্যান হলে দায়রা বুগিয়ালই হবে। তো ফুল ইনফরমেশন থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করছি জার্নিটা কলকাতা থেকে। পুরো জার্নির ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমি ভীষণভাবে সরি। সেদিনকে আমার ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 8:30টায়, দুন এক্সপ্রেস। ট্রেন তার সময় মতনই হাওড়াকে টাটা জানিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আর আমিও সেদিনকে খুব বেশি রাত্রি না করে চটপট খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো গুড মর্নিং সকলকে। পরের দিন সকালবেলা বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখার পরে আমার যেহেতু একদম ওপরে সিট ছিল, তো ওপরে বসে একটু চা খেয়ে নিলাম, তার সাথে একটু ব্রেকফাস্টও করে নিলাম। আর আমার যেহেতু ট্রেনের খাবার দাবার খুব একটা পছন্দ নয়, তো আমি ঘর থেকে অনেক অনেক খাবার ক্যারি করেছিলাম। তো সেগুলোই একটু খেয়েছিলাম, যতটা আর কি ঘরের থেকে নিয়ে যাওয়া খাবার দিয়ে আর কি চলে। সত্যি কথা বলতে ট্রেনের খাবার আমার ভালো লাগে না খুব একটা। তো যাই হোক, তারপরে সময় কি করে কাটবে, তো নিচে চলে এসেছিলাম। নিচে আসার পরে উল্কাটা নিয়ে বসে গেলাম। ইচ্ছে ছিল একটা মাথার হেয়ার ব্যান্ড বানাবো, কারণ সময়ও কাটছিল না আর অনেক দিন উল্কাটার সাথে সম্পর্কও ছিল না। তাই ভাবলাম দুটোকে একসাথে মিলিয়েই দিই। তো যাই হোক, অনেক সময় ছিল হাতে, অনেক সময় মানে অনেক সময়, প্রায় 40 ঘন্টা মতন একটানা ট্রেন জার্নি আমার জীবনে প্রথম। গান শুনে উল্কাটা বুনে অবশেষে আমি পৌঁছে গেলাম হরিদ্বারে। হরিদ্বারে কেমন ঘুরলাম সেসব গল্প তো পরে করব। আজকের গল্পে থাকবে পুরোপুরি হরিদ্বার থেকে দেরাদুন, দেরাদুন থেকে রায়থাল, রায়থাল থেকে দায়রা বুগিয়াল কি করে পৌঁছে গেলাম। যে মেয়েটা এক পাও হাঁটতে পছন্দ করে না, সেই মেয়েটা কি করে এই পাহাড়ের ট্র্যাকে যাওয়ার ইচ্ছে হলো, সেই গল্প আজকে শেয়ার করব। তো যাই হোক, হরিদ্বার থেকে একদম নেমে হরিদ্বারের বাইরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে হরিদ্বার স্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ভোলেনাথের মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল এখানে আসার পরে। আর হরিদ্বার থেকে দেরাদুনের বাস কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে, ট্রেনও অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে বাস নিয়ে চলে যাব হচ্ছে দেরাদুন। বাকি কথা হচ্ছে দেরাদুন গিয়ে। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় বলছে পাক্কা 6:26। আর এখনও এখানে দিন হয়নি। দেরাদুনে রাত্রিও দেরি করে হয়, আবার দিনও দেরি করে হয়। কিন্তু এখন রাস্তাঘাট দেখলে পারে, দোকানপাট দেখলে পারে মনে হবে দিন, সকাল হয়ে গেছে। কিন্তু এখানে এখনো চাঁদ রয়েছে আকাশে, সূর্য ওঠেনি। আর আমি একদম এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা আজকে মানে গাড়িতে করে যাব হচ্ছে রায়থাল। আর আজকে অ্যাকচুয়ালি ওনাদের সাথে আমাদের এখান থেকেই বুকিং ছিল, এখান থেকে ওনাদের গাড়িতে করেই যাব। আর রায়থাল থেকে আমাদের হাঁটা স্টার্ট হবে, প্রথম ট্র্যাক লাইফে। একটু তো ভয় লাগছে, বাট মজা করছি। আশা রাখছি যে ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরবো। তো আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন আগে গাড়ি ধরে নিই। এই জায়গাটার নাম হচ্ছে প্রিন্স চক। আর এখান থেকেই বিভিন্ন রুটের কিন্তু ট্র্যাক স্টার্ট হয়। আর এখান থেকে মানে ম্যাক্সিমাম ট্র্যাকগুলো এখান থেকেই স্টার্ট হয়, এখান থেকেই বুকিংটা স্টার্ট হয়। আবার এখানটায় এসে আপনাকে মানে ওরা ব্যাক করবে, এখান থেকে ওরা রিসিভ করবে। আমাদেরও গাড়ি আসছে, গাড়ির জন্য 5 মিনিট ওয়েট করতে হবে, ওয়েট করি। খুব সকাল সকাল আমরা রওনা দিলাম দেরাদুন থেকে রায়থাল যাওয়ার উদ্দেশ্যে। আর দেরাদুন ক্রস করার পরেই চোখের সামনে একদম সকাল সকাল এরকম সুন্দর পাহাড় দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। জানি না পাহাড়ে কিসের টান রয়েছে, বাট পাহাড়ে যতবারই আসি ততবারই মনে হয় নতুন, আরও নতুন, আরও নতুন, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, তো যাওয়ার মাঝখানে একটা জায়গাতে দাঁড়ানো হলো, সেখানে কিছু খাওয়ার জন্য। সেখান থেকেও বিউটিটা ছিল অসম্ভব সুন্দর। খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো প্রায় 8-9 ঘন্টার একটা টানা জার্নি করে আমরা অবশেষে পৌঁছেছিলাম রায়থাল ভিলেজে।
আর রাস্তার আর সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারিনি, তার কারণ এত খাড়াই রাস্তা ছিল যে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, সেই কারণে আর নেওয়া সম্ভব ছিল না। ঘড়িতে এখন বাজে 3টে, আর এই মুহূর্তে আমি রয়েছি রায়থাল ভিলেজে। আর কোথায় আছি সেটা একবার আপনাদেরকে দেখাই। এই যে পেছনে যে হোমস্টেটা দেখছেন, এই হোমস্টেতেই রয়েছি। একটু আগে এসেছি, আসার পর একটু ফ্রেশ হয়ে একটু ম্যাগি খেয়ে নিয়েছি। তো হোমস্টের থেকে ভিউটাও দারুণ, সেটা তো আপনাদেরকে দেখাবই। তো তার আগে এখানে একটা 500 বছরের পুরনো একটা মন্দির আছে, সেই মন্দিরটা এখন দেখতে যাব। আর আমাদের ট্রেকিংটা, দায়রা বুগিয়ালের ট্র্যাকটা শুরু হচ্ছে কালকে সকাল থেকে। তো এখন আর কোনো কাজ নেই সেরকম, তো ভাবলাম এই ভিলেজটা একটু ঘুরে দেখি। খুব বেশি বড় নয় জায়গাটা মনে হলো দেখে, কিন্তু খুব সুন্দর। চারিদিকে এত পাহাড়, আর সব পাহাড়ে মানে উঁচু উঁচু, যত দিক চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ, বরফে পুরো ঢাকা রয়েছে। এবং এখানেও নাকি কিছুদিন আগে বরফ ছিল। তো যাই হোক, চলুন আগে মন্দিরে যাই, তার আগে আপনাদেরকে চারিদিকে ভিউটা একবার ঘুরে দেখাই। দেখছেন, এটাই হচ্ছে হোমস্টেটা, আর তার চারিদিকে হচ্ছে এই রকম ভিউ। আর উপরে যতদূর চোখ যাচ্ছে, যে উপরে সাদা সাদা পয়েন্ট যেগুলো রয়েছে সবটাই কিন্তু বরফে মোড়া রয়েছে চারিদিকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো চলুন এবার ওই মন্দিরটার দিকে যাব, মন্দিরটা যেদিকে আছে সেদিকটাই যাব। সরি, আপনাদেরকে একটা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে 500 বছরের পুরনো মন্দির নয়, 500 বছরের পুরনো একটা বাড়ি আছে। এবং আমি জানি যারা রায়থালের ভিডিও অলরেডি দেখে নিয়েছেন বা যারা রায়থাল এসছেন, তারা তো প্রত্যেকেই বাড়িটার সাথে পরিচিত থাকবেন। বাড়িটা কিন্তু ছবিও অনেকে হয়তো দেখেছেন, দেখলে হয়তো চিনতেও পারবেন। তো এই যে চারিপাশে যে বাড়িগুলো রয়েছে, বেশিরভাগই এগুলো হোমস্টে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখন, এটাই হচ্ছে কিন্তু সেই বাড়িটা, যেটা কিন্তু 500 বছরের পুরনো একটা বাড়ি। এই বাড়িতেও আগে লোকজন থাকতো, এখন আর এখানে কেউ থাকে না। এটা এখন টুরিস্ট স্পট টাইপের হয়ে গেছে, যে আসছে ঘুরতে, মানে তারা এখানে দেখতে আসছে। তবে ভিলেজটা কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আর এই ছোট ছোট সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতেও ভয় লাগছিল। তো বাড়িটা সম্ভবত 3 তলা হবে। তো দোতলা অবধি যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে। 3 তলাতেও যাওয়ার সিঁড়ি আছে, কিন্তু 3 তলাটা খুব একটা মানে নয়, বিপজ্জনক আছে, যেহেতু অনেক পুরনো বাড়ি। তো পাশের বাড়ির থেকে না করছিল যে একদম ওপরে যাওয়ার দরকার নেই, কারণ ওপরটায় গেলে ভেঙে যেতে পারে। তো আমি দোতলায় উঠে গেছি। আর এই যে ছোট্ট জানলাটা আছে, এই জানলাগুলো দিয়ে ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। আর বাড়িটা দেখে মনে হচ্ছে কি সেই খাজানা রয়েছে এখানে, মানে গুফা টাইপের রয়েছে, এরকম একটা ফিল হচ্ছিল। আর এই বাড়ির পাশেই কিন্তু রয়েছে মন্দির, সেই মন্দিরেও যাব, যেহেতু হাতে অনেকটা সময় আছে। তো পুরো গ্রামটাই ঘুরে দেখার ইচ্ছাও রয়েছে। তো চলুন আগে ভিউটা দেখাই, তারপর মন্দিরে নিয়ে যাব। এই পাশটাতেই মন্দিরটা রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, যার কারণে আর মন্দিরটা দেখালাম না। মন্দিরটা ছোট্ট একটা মন্দির, যেরকম গ্রামে মন্দির হয়। আর মন্দিরের সামনে থেকে পাহাড়ের বিউটিটা এইরকম দেখতে ছিল, এক কথায় অসম্ভব সুন্দর। এর আগে বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু পাহাড়ে আসার পরে এরকমভাবে গ্রাম ঘুরে দেখার সৌভাগ্য কখনো হয়নি। কারণ যতবারই পাহাড়ে গেছি ততবারই যেটা হয় যে এই স্পটগুলো ঘুরে দেখবো, তো গাড়ি বুকিং থাকে, সকালবেলা ওঠো, গাড়িতে ওঠো, সারাদিন ঘোরো, স্পট ভিজিট করো, দেন আবার ফিরে আসো। তো এবারটা সেরকমটা নয়, যার কারণে হাতে সময় ছিল। পাহাড়ের এরকম গ্রাম ঘুরে দেখার ইচ্ছে বহুদিনের ছিল। আর এইটুকু ছোট্ট গ্রামের ভেতরেও কিন্তু দুটো মন্দির রয়েছে। ওদিকে একটা মন্দির ছিল, এখানে আবার নাগ দেবতার মন্দির রয়েছে। তো চলুন, যাই হোক, সন্ধ্যেও হয়ে যাচ্ছে, এবার হোমস্টের দিকে ফিরে যাই। ওদিক থেকে মন্দির, পুরনো বাড়ি সবকিছু দেখে চলে এসেছি আবার ঘুরতে ঘুরতে হোমস্টের কাছে। তো এবার গিয়ে হোমস্টেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। হোমস্টেটাও খুব সুন্দর, হোমস্টের থেকে ভিউটাও খুব দারুণ। আর সন্ধ্যা হয়েই আসছে, এবার একটু চা টা খাবো হোমস্টেতে, আমাদেরকে দেবে ওখান থেকেই। আর সন্ধ্যেবেলায় আসবে আমাদেরকে ব্রিফিং দেওয়ার জন্য। তো দেখি কি বলে। চলুন আপনাদেরকে একবার হোমস্টের ভেতরটা দেখাই। হোমস্টে থেকে পাহাড়ের বিউটিটা এইরকম দেখতে ছিল, মানে যতটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর হোমস্টের বাইরে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, বারান্দাটা পুরোটাই কাচের ঘেরা ছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর বসার জায়গাও করা ছিল, বসে চা খান, পাহাড় দেখুন, নেচারের বিউটিটা এনজয় করুন, দারুণ এক কথায়। তো চলুন এবার আমি আমার রুমটা দেখাচ্ছি। রুমটাও বেশ সুন্দর ছিল, তার সাথে ওয়াশরুমও ছিল, ওয়াশরুমে গিজার টিজার সবই ছিল, কোনো সমস্যা নেই।
তো যাই হোক, আমি এবার বিকেলবেলা 5টা বেজে গেছে অলরেডি ঘড়িতে, তো একটু চা আর ম্যাগি খাই। তো সারাদিন ধরে আজকে ম্যাগিই খাচ্ছি, সেই সকাল থেকে এই দিয়ে 3বার হয়ে গেল শুধু ম্যাগির ওপরে বেঁচে আছি। একটু পরেই সন্ধে হয়ে যাবে আর আমাদের গাইড দাদা আসবে ব্রিফিং দেওয়ার জন্য। আর কালকে খুব সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, সেটা আমাদেরকে আগেই বলা হয়েছিল, যার কারণে আজকে রাত্রে খুব তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে। তো ব্রিফিং দিয়ে চলে যাওয়ার পরে আমরা কিন্তু ডিনার করে নিচ্ছি। ডিনারে ছিল রুটি, পনিরের সবজি, তার সাথে ছিল ডাল। তো খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হয়নি, একদম লাইট খাবার দাবার ছিল, ভীষণ ভালো ছিল এক কথায় খাবার দাবার। তো চলুন দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। সকাল সকাল একদম রেডি হয়ে গেছি স্নান দান করে, কারণ আজকে আমরা এখানে রায়থাল থেকে যাব হচ্ছে গুহি বেস ক্যাম্প। আর সকালবেলা উঠে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তো ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর সবজি, তার সাথে চা, তার সাথে একটা চাটনি ছিল। তো ব্রেকফাস্টটাও ভালো ছিল। তো গাইড দাদার সাথে গল্পও হচ্ছিল টুকটাক। তো আমি তো একটু ভয়ও পাচ্ছিলাম যে পৌঁছতে পারবো কিনা। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখান থেকেই কিন্তু আমাদের শুরু হচ্ছে দায়রা বুগিয়ালের ট্র্যাক। আর এই পয়েন্টটা একদম আমাদের যে হোমস্টে ছিল তার একদম সামনেই। তো এই যে দাদা আগে আগে যাচ্ছে, আর আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম বারবার, দাদা আমি পারবো তো? তো দাদা বলছে কোনো ব্যাপার না, কত চলে গেল, তুমি আরামসে চলে যাবে, খুব বেশি হার্ড নেই। তো আমাকে সাহস দিচ্ছিল এক কথায়। তো চলুন এগোই। তো এখানে ট্র্যাকের জন্য কিন্তু পারমিট করাতে হয়, আর সেই পারমিট করাচ্ছে আমাদের যে ট্র্যাক গাইড আছে সে। আর এই যে স্টিক দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু রেন্টে পাওয়া যায়। এমনকি আমি আমার জুতো রেন্ট করেছি, কারণ শেষ মুহূর্তে জুতো আর কেনা হয়নি। সব কিছু রেন্টে পাওয়া যায়, 200, 300, 400, 500-র মধ্যে সব কিছু রেন্ট পাওয়া যায়। পাহাড়ে উঠতে উঠতে খুব বেশি কথা বলা যাবে না, সব থেকে বড় ব্যাপার, কারণ খাড়াই আছে অনেকটাই। লাইফে ছোট্ট একটা ট্র্যাক করেছিলাম, সেটা হচ্ছে পারশনাথ। তারপরে এই দায়রা বুগিয়াল, বলতে পারেন প্রপার ট্র্যাক এটাই ফার্স্ট। পারশনাথটা ট্র্যাক বলা যাবে না। আশীর্বাদ করুন যাতে পৌঁছাতে পারি। এটা খুব বেশি নয়, 8 কিলোমিটারের একটা ট্র্যাক আছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। আগে গিয়ে আপনাদেরকে যেমন যেমন ভিউ পাবো সবটা শেয়ার করব। এই যে যে জলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়ের ন্যাচারাল জল। তো আমি এখান থেকে 2 বোতল জল ভরে নিলাম, কারণ গুহি অবধি তো পৌঁছাতে হবে, আর মাঝখানে কোথাও জল হয়তো পাওয়া যাবে না। তো জল নিয়ে একটু হাঁটার পরেই দেখতে পেলাম এরকম আপেলের বাগান রয়েছে। তো এখানে কিন্তু আপেল চাষ হয় প্রচুর প্রচুর, শুনছিলাম আমি কালকে হোমস্টেতে কাকুদের কাছ থেকে শুনছিলাম যেখানে আপেল চাষ হয়, তাই এখানে আপেলের গাছ রয়েছে প্রচুর। এই মুহূর্তে তো আপেল নেই। আর আপেলের গাছ দেখতে দেখতে উল্টো দিকের ভিউটাও ছিল অসম্ভব সুন্দর। পাহাড়ের রাস্তায় না আরও একটা ব্যাপার আছে, আপনি সঙ্গে আর কাউকে পান আর না পান, রাস্তাতে আপনি কোনো না কোনো কুকুরকে আপনি পেয়েই যাবেন সঙ্গ দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছন পেছন একজন যাচ্ছে, আমি দাঁড়াচ্ছি ও দাঁড়িয়ে যাচ্ছে। ও কিন্তু আমাকে চেনে না, আমিও ওকে চিনি না, কিন্তু আমি দাঁড়াচ্ছি ও দাঁড়িয়ে যাচ্ছে, আমি হাঁটছি ও হাঁটছে। এমনকি এরকম নয় যে শুধু আমার সাথে সাথে হাঁটছে, আমাদের পুরো টিমটাকে নিয়ে ও যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো। আর এই যে আমি এত জ্ঞান দিচ্ছি, মোটেও আমি জ্ঞান দিচ্ছি না, নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো আমি পারবো। আর আমার মনে হয় যে যারা ট্র্যাকে আসে তারা যত না ভিউ দেখার জন্য আসে, তার থেকেও বেশি মনে হয় এই রাস্তাটার প্রেমে পড়ে মনে হয় আসে। এই যে পাহাড়ের রাস্তায় হাঁটা, মানে এই যে সৌন্দর্য, এটাই মনে হয় দেখার জন্য বা এটা উপভোগ করার জন্য, এটা উপলব্ধি করার জন্যই মনে হয় মানুষ ট্র্যাকে আসে। তো যাই হোক, আমি 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে অবশেষে পৌঁছেছি মিনি দায়রা বুগিয়ালে। এটা হচ্ছে মিনি দায়রা বুগিয়াল। তো এই জায়গাটাও খুব সুন্দর, এখানে একটু বসে সবাই একটু রেস্ট করছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা, এই জায়গাটা সত্যিই সুন্দর। এরপরে শুরু হবে হচ্ছে ঘন জঙ্গল, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের রেস্ট এখানে নেওয়া কমপ্লিট, এবার যাব উপরে। বাপরে, রাস্তা এদিকে আরো খাড়াই রাস্তা, যেতে তো পারবো। এটা পুরো জঙ্গল আছে, এবার জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে।
ট্র্যাকের মধ্যে মোটামুটি সব কিছুর মজা এক্সপিরিয়েন্স সব কিছুই নেওয়া যায়। ওই যে সামনে বরফে ঢাকা পাহাড়, আর এখন আমরা রয়েছি ঘন জঙ্গলে। একটু আগের মধ্যে ছিলাম ফাঁকা ফাঁকা, প্রথমে তো লোকালয় ছিল, তারপরে ফাঁকা ছিল, তারপরে এখন আবার ঘন জঙ্গল রয়েছে। দেখুন কি রাস্তা, এইরকমই রাস্তা, পুরো রাস্তাটাই এরকম। সবাই বলে যে ট্র্যাক খুব ইজি, কিন্তু আমি বলবো কোনো ট্র্যাকই ইজি নয়, করে নেওয়ার পরে সব ট্র্যাকই সহজ। যাই হোক, চলুন জয় মা, চলে যাব বলতে বলতে। ওই খাড়াইটা আমি শুধু দেখছি, এভাবে উঠতে হবে। কি ঘন অরণ্য, বাপরে, পুরো ঘন জঙ্গল চারিদিকে, কোনো শব্দ নেই, মাঝে মাঝে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। কি যে একটা অনুভব হচ্ছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম না, এই ট্র্যাকটাতে আসলে আপনারা সব রকম কিছু দেখতে পাবেন। আরও একটুখানি হেঁটে আসার পরে দেখতে পেলাম এইরকম বরফে ঢাকা রয়েছে রাস্তা, তার ভেতর দিয়ে হাঁটতে হচ্ছে। তো একটু হেঁটে আসার পরেই কিন্তু এরকম রেস্ট পয়েন্ট রয়েছে, যেখানে বসে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, একটু রেস্ট করতে পারেন। তো সঙ্গে একটু ড্রাই ফ্রুট, একটু শুকনো খাবার ক্যারি করাই ভালো, কারণ হাঁটতে গেলে প্রচণ্ড খিদেও পেয়ে যাচ্ছিলো। আমি তো একটু খাচ্ছিলাম। আর বেশি রাস্তা বাকি নেই, আর 1.5 থেকে 1.25 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে। তারপরে এই যে যে গাছটা রয়েছে, ডায়রাবুগিয়ালে যাওয়ার রাস্তাতেই পড়ে। এটা হচ্ছে শেষনাগের গাছ। এখানে সবাই এই ঠাকুর, মানে শেষনাগ ঠাকুরকে খুব মানে। ওই যে ওখানে একটা ঘন্টা বাঁধা আছে, আর এখানে মনস্কামনা পূরণ করার জন্য গাছের গায়ে প্রচুর প্রচুর কয়েন কিন্তু গাঁথা আছে। এখানে উইশ করলে উইশ নাকি পূরণ হয়। এখান থেকেও আরও যেতে হবে অনেকটাই। আর চারিদিকের বরফটা এরকম, এখন মনে হচ্ছে পুরো ফ্রিজের মধ্যে রয়েছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারিদিকে ঘন জঙ্গল, কিছু শোনা যাচ্ছে না, কারোর আওয়াজ শোনা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে একটু পাখির শব্দ। এর এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। আমি মনে হয় আর পৌঁছাতে পারবো না, হয়তো আমাকে নিচে চলে যেতে হবে। আর কত দূর, আর কত দূর, এই বকতে বকতে দাদাদের মাথা অর্ধেক পোকা আমি নাড়িয়ে দিয়েছি। তবে অবশেষে এসে পৌঁছে গেছি গুহি বেস ক্যাম্প। তো জাইথাল থেকে গুহি হচ্ছে 4 থেকে 4.5 কিলোমিটারের একটা রাস্তা। তো শুনে মনে হচ্ছে এ তো কোনো ব্যাপার না, একটুখানি রাস্তা, কিন্তু মোটেও পাহাড়ের রাস্তাটা একটুখানি নয়, 4 কিলোমিটার মানে অনেকটাই রাস্তা। আর এরকম খারাপ পাহাড় হলে তো কোনো কথাই নেই। তো আজকে কিন্তু আমরা গুহিতেই থাকবো। আর গুহির থেকে যে বিউটি, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করলে হবে না, দেখতে হবে কন্টিনিউ। গুহিতে প্রচুর প্রচুর টেন্ট রয়েছে। তো এবার আমি চলে যাব হচ্ছে টেন্টে গিয়ে একটু রেস্ট করব, তারপর একটু খাওয়া দাওয়া করব, কারণ খিদেও পেয়ে গেছে। তো আমাদের টেন্ট রয়েছে একদম ওইদিকে। তো এই হচ্ছে আমার টেন্ট, আর টেন্টের থেকে বিউটিটা হচ্ছে এরকম। গুহিতেও কিন্তু কিছুদিন আগে পুরো বরফের চাদরে ঢাকা ছিল, এখন অনেকটাই বরফ গলে গেছে, তবু এখন বরফ রয়েছে। তো চলুন আগে লাঞ্চটা করে নিই। পাহাড়ের এরকম বরফ দেখতে দেখতে বাঙালির এরকম ভাত মজাই আলাদা। আমি ট্রেকে এসে 2 দিন পরে ভাত খাচ্ছি, 2 দিন পর, মানে সেই লাস্ট মনে হয় ঘর থেকে ভাত খেয়েছিলাম আমি, তারপরে ভাত খাইনি। মানে শান্তি শান্তি, মানে বাঙালির ভাত ছাড়া চলে না, যেখানেই যাই। মানে পাহাড়ে এরকম ভাত পাবো ভাবিনি এটা আমি। খাওয়া দাওয়ার পরে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, ইচ্ছে করছিল একটু শুয়ে পড়ি, কিন্তু এই সৌন্দর্যের কাছে আর ক্লান্তিটা খুব একটা প্রাধান্য পায়নি। তাই আমি একদম গ্লাভস পরে, জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে পড়লাম এই গুহির চারিদিকটা ঘুরে দেখার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো। তো আগে বলি, গুহিতে যেরকম প্রচুর প্রচুর টেন্ট রয়েছে, সেরকম কিন্তু হাটও রয়েছে। যারা টেন্টে থাকতে পারছেন না ঠান্ডাতে, তারা কিন্তু হাটের ভেতরে থাকতে পারেন, একটু টাকা বেশি নেবে, কিন্তু কোনো সমস্যা নেই। আর কিছু সরকারি ইগলুও রয়েছে,
যে ইগলুগুলোতে মনে হয় এখন আর কেউ থাকে না, তো কিছু ইগলু কিন্তু রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সরকারি ইগলু। তো এখানে একটা লেকও রয়েছে, যে লেকটা অলরেডি কিন্তু জলটা জমে বরফ হয়ে গেছে। আর গুহির থেকেও চারিদিকে সৌন্দর্যটা এইরকম দেখতে ছিল, জাস্ট এক কথায় অসাধারণ। তো এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়াতে কোনো রকম অসুবিধা হয়নি, খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল এখানে। তো দেখতেই পাচ্ছেন লেকটা এই মুহূর্তে জমে রয়েছে, তবে নিচে মনে হচ্ছে জল রয়েছে। আর সত্যি কথা বলতে আমি যে গাইড দাদার সাথে এখানে এসেছি, সে দাদা ভীষণ ভালো ছিল, মানে কোনো সমস্যা হয়নি আমার। যখন যেটা প্রবলেম মনে হচ্ছিল বলছিলাম, সঙ্গে সঙ্গে দাদা ঠিক আছে সলিউশন একদম রেডি ছিল। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, এখন যাব ওদিকে গিয়ে একটু চা টা খাবো। তো চলুন টেন্টের ওদিকে যাই। বিকেলের খাবারে ছিল গরম গরম চা, তার সাথে এরকম টেস্টি টেস্টি পাস্তা, এক কথায় অসাধারণ। আর বিকেলবেলা যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছে আর পাহাড়ের ওপরে যেহেতু পড়ন্ত বিকেলের একটা রোদ পড়েছে, তাতে যে কি দারুণ দেখতে লাগছিল পাহাড়টা, কি বলবো। আর এই যে যে তিনটে পিক দেখা যাচ্ছে না, এই তিনটে পিকের নাম হচ্ছে ভাগীরথী 1, 2, 3। আর এই দিকে যে দুটো পিক পয়েন্ট দেখা যাচ্ছে পাশাপাশি, একটার নাম হচ্ছে বান্দরপুচ আর একটা নাম হচ্ছে কালানাগ। আর এই যে যে একদম তীরের মতন যেটা উঠে আছে, ওই পিকটার নাম হচ্ছে শ্রীখণ্ড। তো এই যে যে প্রত্যেকটা চূড়া দেখতে পাচ্ছেন, এই চূড়াগুলোর এক একটার কিন্তু এক এক রকম নাম আছে, এটা আমি নিজেও জানতাম না, এটা আমাকে গাইড দাদাই বললেন। যাই হোক, এই গুহি জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়তে হবে, কালকে খুব সকাল সকাল উঠে দায়রা বুগিয়ালের জন্য রওনা দেব। তো সেই গল্প তো আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, সে গল্পও হবে পরবর্তী পার্টে। আজকের জন্য টাটা, সকলে ভালো থাকবেন।